ভারতের নরেন্দ্র মোদী এমন একজন নেতা যিনি এক দশকের বেশি সময় ধরে টানা ভারত শাসন করছেন এবং তিনি শক্তিশালী নেতৃত্ব, জাতীয়তাবাদ এবং উগ্র হিন্দুত্ববাদের উপর ভিত্তি করেই কিন্তু দেশ পরিচালনা করছেন। তারপরেও মোদীর সরকার এবার মারাত্মকভাবে ধাক্কা খেয়েছে। সরকারের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করতে বাধ্য হয়েছেন। কাদের আন্দোলনের মুখে জানেন? তেলাপোকার অর্থাৎ ককরোচ জনতা পার্টির আন্দোলনের মুখে। এখানে প্রশ্ন উঠেছে যে তরুণ প্রজন্ম মোদির সবচেয়ে বড় শক্তি ছিল, সেই তরুণ প্রজন্ম কি তাহলে নরেন্দ্র মোদীর দিক থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে? আরও প্রশ্ন আছে, ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ শুধু কি একটি রাজনৈতিক সিদ্ধান্ত অথবা প্রশাসনিক সিদ্ধান্ত, নাকি ভারতের বদলে যাওয়া রাজনীতির মনস্তত্ত্ব? সুপ্রিয় দর্শক, এখনকার আলোচনায় এ বিষয়ে প্রধান ফোকাস করে আলোচনা করব, আর এর সাথে যুক্ত থাকবে মধ্যপ্রাচ্যের ডামাডোলে চীনের অর্থনীতি কতটা ঝুঁকির মুখে, প্রতিদিন কি পরিমাণে সংকটের মুখে পড়ছে চীন, এই সংকট মোকাবেলায় কি করবে তারা। অর্থাৎ মধ্যপ্রাচ্যের আকাশে যে কালো মেঘের ঘন ঘটা, তার সাথে চীনের অর্থনীতির ভাগ্য কিন্তু এখন মারাত্মকভাবে জড়িয়ে গেছে। এই অবস্থায় চীন কি করবে? সুপ্রিয় দর্শক, এই দুটি বিষয় নিয়ে এখনকার আলোচনায় আপনাদের সঙ্গে আছি আমি সিরাজুল ইসলাম। আলোচনা যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। দর্শক, চলুন বিস্তারিত আলোচনায় চলে যাই। প্রথমেই ভারত প্রসঙ্গ। আগেই বলেছি, ককরোচ আন্দোলন অর্থাৎ তেলাপোকা আন্দোলন, তেলাপোকা আন্দোলনের হাজার হাজার লাখ লাখ শিক্ষার্থী, তরুণ, যুবক, তাদের অসম্ভব রকমের শক্তিশালী আন্দোলনের মুখে শক্তিশালী বিজেপি সরকারের শক্তিশালী শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করেছেন। শুধু পদত্যাগই করেননি, নরেন্দ্র মোদী সরকার আন্দোলনকারীদের বিরুদ্ধে এতদিন যে সমস্ত মামলা দিয়েছেন, এফআইআর দায়ের করেছেন, যাদেরকে আটক করেছেন তাদের সবাইকে ছেড়ে দেবেন, মামলা প্রত্যাহার করে নেবেন। শুধু তাই না, যে সমস্ত শিক্ষার্থী প্রশ্নপত্র ফাঁসের হতাশা থেকে, চাকরি না পাওয়ার হতাশা থেকে আত্মহত্যা করেছেন, তাদেরকে বড় অঙ্কের অর্থ ক্ষতিপূরণ দিতে রাজি হয়েছেন এবং সেগুলো দিতে হবে। নরেন্দ্র মোদী গতকাল পর্যন্ত বলেছিলেন যে শিক্ষামন্ত্রী পদত্যাগ সমাধান নয়, তাকে সাথে রেখেই আমরা কাজ করব, আমরা অন্যভাবে মীমাংসার চেষ্টা করব। কিন্তু আসলে ছাত্রদের বা শিক্ষার্থীদের বা যে আন্দোলন ছিল, সেই আন্দোলনের চাপের মুখে তিনি টিকতে না পেরে শিক্ষামন্ত্রীর পদত্যাগের বিষয়টি মেনে নিয়েছেন এবং তার গ্রিন সিগন্যালের ভিত্তিতে ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করেছেন। এখানে আরেকটা প্রশ্ন আসছে, এই আন্দোলনের মুখে তাহলে কি তিনি ভয় পেয়েছেন? অর্থাৎ পরিস্থিতি কি এমন হয়েছিল যে ধর্মেন্দ্র প্রধান যদি পদত্যাগ না করত, অর্থাৎ তাকে যদি সরকার থেকে সরিয়ে না দেয়া হতো, তাহলে কি নরেন্দ্র মোদীর গদি ঝুঁকির মুখে পড়তো কিনা? এবং এই রকম যদি আন্দোলন গড়ে উঠত, তাহলে নরেন্দ্র মোদীকে কি বাংলাদেশের পালিয়ে যাওয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার মতো পালাতে বাধ্য হতে হতো? শেখ হাসিনা না হয় ভারতে পালিয়েছে, নরেন্দ্র মোদী কোথায় পালাতেন? তার জায়গা কোথায়? $1 মিলিয়ন প্রশ্ন। ভারতে কিন্তু স্লোগান উঠেছিল, হাসিনাকে আশ্রয় দেয়া মোদীর পদত্যাগ চাই, দারুণ সুরে স্লোগান উঠেছিল। তাহলে ধর্মেন্দ্র প্রধানকে বলি দিয়ে, অর্থাৎ মুসলিম টার্মে যদি বলি, ধর্মেন্দ্র প্রধানকে কুরবানি দিয়ে নরেন্দ্র মোদী আপাতত তার গদি ঠেকালেন কি? হতেই পারে। পরিস্থিতি যেভাবে এগোচ্ছিল, তাতে নরেন্দ্র মোদী যদি ধর্মেন্দ্র প্রধানকে ত্যাগ না করতেন, তাহলে তার গদি নিয়ে অবধারিতভাবে আগামী 2-3 দিনের ভিতরে টানাটানি শুরু হতো। গদি বাঁচিয়েছেন নরেন্দ্র মোদী, কোনো সন্দেহ নেই। এখন সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে, নরেন্দ্র মোদী যে মডেল, যে তত্ত্ব, যে ব্র্যান্ড তৈরি করতে চেয়েছিলেন, যে মডেলের উপরে বা যে তত্ত্বের উপর দাঁড়িয়ে দেশের শাসন ক্ষমতা পরিচালনা করছিলেন, সেই তত্ত্বগুলো হলো প্রধানত হিন্দুত্ববাদ, জাতীয়তাবাদ, তারপরে নিজস্ব সংস্কৃতি, উন্নয়ন, শক্তিশালী নেতৃত্ব ইত্যাদি ইত্যাদি। মোদী নিজেকে শক্তিশালী নেতৃত্ব হিসেবে প্রতিষ্ঠা করার চেষ্টা করেছেন, দেশের নিরাপত্তা নিশ্চিত করার কথা বলেছেন,
হিন্দুত্ববাদের ডাকে তো ব্যাপকভাবে সাড়া পেয়েছেন, এতে কোনো সন্দেহ নেই। ভারতের বিশাল সংখ্যক জনগোষ্ঠী এই হিন্দুত্ববাদের ট্যাবলেট খেয়েছেন, তাতে কোনো সন্দেহ নেই। কিন্তু এত কিছুর পরেও উন্নয়নের কথা বলেছেন, নিরাপত্তার কথা বলেছেন, এত কিছুর পরেও কেন এই তরুণ সমাজ তার বিরুদ্ধে জেগে উঠলো, রুখে উঠলো এবং তাকে আজকে এমন একটা লজ্জাজনক অবস্থার মুখে দাঁড়াতে হলো? মূল জায়গায় এখানেই। হিন্দুত্ববাদের যে ডাক তিনি দিয়েছেন, যে চেতনা তিনি জাগিয়ে তুলেছেন, সেটা তার মতো করে তিনি সফল হয়েছেন। সেটা অবশ্যই একটা অবস্থা ভারতের ভেতর তৈরি করেছে, এতে কোনো সন্দেহ নেই। হিন্দুত্ববাদ ভীষণভাবে আচ্ছন্ন করে ফেলেছে ভারতের সমাজকে, তাতে কোনো সন্দেহ নেই। তাদের অর্থনীতি, শিল্প, আদার অনেক কিছুই এগিয়েছে, কিন্তু এই যে যারা আন্দোলন করলো, যে বিরাট বিশাল তরুণ সমাজ, প্রায় 35-37 লাখ তরুণ সমাজ, 15 থেকে 29 বছর বয়সী এই তরুণ সমাজের সামনে অনেকগুলো প্রশ্ন আছে যে আমার শিক্ষার নিরাপত্তা কোথায়, আমার শিক্ষার, আমি যে লেখাপড়া করছি, আমি লেখাপড়া করে ভালো চাকরি পাবো, ভালো পরীক্ষা দিয়ে নিশ্চিন্তে কিছু করব, তার নিশ্চয়তা কোথায়? এই যে প্রশ্নপত্র ফাঁস হলো, এই যে চাকরিতে দুর্নীতি, স্বজনপ্রীতি, নানা রকমের ক্ষমতার অপব্যবহার, ভারতের ব্রিজ, কালভার্ট, আদার অনেক উন্নয়ন হচ্ছে, কিন্তু আম জনতার জীবনে সেই উন্নয়নের ছোঁয়া কোথায়, যেটা বাংলাদেশের ক্ষেত্রে হয়েছে। ভারতের বিরাট সামরিক ইন্ডাস্ট্রি আছে, এটা সেটা, কিন্তু ব্যক্তির জীবনে নিরাপত্তা কোথায়, তার একটা সুন্দর ভবিষ্যৎ কোথায়? এই সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন এই তরুণ সমাজের সামনে। এই তরুণ সমাজ যখন এই সমস্ত প্রশ্নের উত্তর পায়নি, তখনই কিন্তু তারা সমস্ত সব চেতনা, সমস্ত সব মডেল, মোদি ব্র্যান্ড ভেঙে চুরে রুখে দাঁড়িয়েছে। অনেকটা তাদের মোহভঙ্গ হয়েছে, যেন আমার হিন্দুত্ববাদ ঠিক আছে, আমার জাতীয়তাবাদ ঠিক আছে, আমার নিজস্ব সংস্কৃতি ঠিক আছে, আমার উন্নয়ন ঠিক আছে, আমার নিরাপত্তা ঠিক আছে, আমার অর্থনীতি মোটা করা হচ্ছে, শিল্প সংস্কৃতি বিজ্ঞান এগিয়েছে, ওকে ভালো, কিন্তু আমার ব্যক্তিগত জীবনের নিরাপত্তা কোথায়, আমার সামাজিক নিরাপত্তা কোথায়, আমার শিক্ষার নিরাপত্তা কোথায়, আমার চাকরির নিরাপত্তা কোথায়, আমার নিশ্চিত ভবিষ্যতের নিরাপত্তা কোথায়? এগুলোর উত্তর নেই। যখন এগুলোর উত্তর পায়নি, তখন এই তরুণ সমাজ ক্ষিপ্ত হয়ে গেছে, তারা রুখে দাঁড়িয়েছে তাদের দাবি দেওয়া নিয়ে রাজপথে। ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর এখন সবচেয়ে বড় প্রশ্ন এসে দাঁড়িয়েছে, এটা কি একজন মন্ত্রীর ব্যর্থতা ছিল নাকি টোটাল সিস্টেমের ব্যর্থতা? অবশ্যই সিস্টেমের ব্যর্থতা, একজন মন্ত্রীর ব্যর্থতা একক পর্যায়ে, সামগ্রিকভাবে সিস্টেমের ব্যর্থতা। এই আন্দোলন কি হিন্দুত্ববাদের বিরুদ্ধে হলো কিনা? না, আমি ব্যক্তিগতভাবে সে কথা বলছি না যে হিন্দুত্ববাদের বিরুদ্ধে হয়েছে, বাট এই হিন্দুত্ববাদের প্রশ্ন আসছে এখান থেকে, যখন মোদি একটা ব্র্যান্ড, একটা মডেল তৈরি করতে চেয়েছে এবং সেই মডেলের শীর্ষে হিন্দুত্ববাদ, আর যার নেতৃত্ব দিচ্ছেন নরেন্দ্র মোদি। সেক্ষেত্রে নরেন্দ্র মোদি যখন প্রধানমন্ত্রী এবং তার হিন্দুত্ববাদ যখন মোদির শাসনের ব্র্যান্ডের একদম সর্বোচ্চে, সবার উপরে, সেই ব্র্যান্ড, সেই মডেল যখন ফেল করছে, তখন হিন্দুত্ববাদ মানুষ গ্রহণ করলো কিনা সেই প্রশ্ন এসে দাঁড়াচ্ছে। ডেফিনেটলি ভারতের জনগোষ্ঠীর বিরাট একটা অংশ হিন্দুত্ববাদ গ্রহণ করেছে, তাতে কোনো সন্দেহ নেই, আমি আগেই বলেছি। কিন্তু এই হিন্দুত্ববাদের কারণে তার ব্যক্তিগত জীবনের নিরাপত্তা, তার ভবিষ্যতের নিরাপত্তা, তার চাকরির নিরাপত্তা, তার চাকরির সম্ভাবনা, এগুলোর হিসাব নিকাশ মিলছে না। যখন এগুলো মিলছে না, তখন মোদী সরকারের বিরুদ্ধে এই বিপ্লবী জনতা, এই প্রতিবাদী তরুণ সমাজ দাঁড়িয়ে গেছে এবং তখনই প্রশ্ন এসে যাচ্ছে যে এই আন্দোলন কার বিরুদ্ধে? মোদির বিরুদ্ধে, মোদী সরকারের বিরুদ্ধে? হ্যাঁ, মোদি এবং মোদী সরকার উভয়ের বিরুদ্ধে। মোদি এবং মোদী সরকারের উভয়ের বিরুদ্ধে যখনই হচ্ছে আন্দোলন, তখন যেহেতু হিন্দুত্ববাদ মোদী সরকারের বা মোদির রাজনীতির পার্ট অ্যান্ড পার্সেল, সেক্ষেত্রে এই আন্দোলন খানিকটা হিন্দুত্ববাদকে আজকে প্রশ্নের মুখে ফেলেছে। প্রশ্নটা এই যে যে চেতনাকে সামনে রেখে মোদি সবাইকে এক সুতোয় গেঁথে এক চেতনায় ঐক্যবদ্ধ করে সামনে এগিয়ে যেতে চেয়েছিলেন, তরুণ সমাজের অনেকগুলো প্রশ্নের উত্তর দিতে না পেরে সেই চেতনা, সেই দর্শন এখন আপাতত ব্যর্থ। অতএব এই আন্দোলন সরাসরি হিন্দুত্ববাদের বিরুদ্ধে আন্দোলন না হলেও হিন্দুত্ববাদকেই প্রশ্নের মুখে ঠেলে দিয়েছে। এই হিন্দুত্ববাদ সবার জীবনে মুক্তি এনে দিতে পারেনি।
নরেন্দ্র মোদীর এই যে শিক্ষামন্ত্রী পদত্যাগ করলেন, নরেন্দ্র মোদী যে বিব্রতকর অবস্থায় পড়লেন, এই অবস্থা আগামী নির্বাচনে কোনো প্রভাব ফেলবে কিনা, ভারতের রাজনীতিতে, বিজেপির রাজনীতিতে নরেন্দ্র মোদীর উপর প্রভাব ফেলবে কিনা, সেটা এখন একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। এখানেই বক্তব্যটা আসছে এইরকম। আমি ব্যক্তিগতভাবে মনে করি যে নিশ্চয়ই এর প্রভাব আগামী নির্বাচনে পড়বে, বিজেপি এবং নরেন্দ্র মোদীর রাজনীতির উপরে পড়বে। কারণ এই আন্দোলন সর্বভারতীয় আন্দোলনের রূপ পেয়েছিল এবং এই আন্দোলন যেহেতু একটা তরুণ সমাজের বিরাট জনগোষ্ঠী, 35-37 কোটি মানুষ, শুধু তরুণ সমাজ 15 থেকে 29 বছর বয়সী মানুষ, এই জনগণকে, এই জনতাকে ছুঁয়ে গেছে এবং এদের প্রভাব কিন্তু সমাজে, পরিবারের সব জায়গায় আছে। অতএব পরিবার, সমাজের লোকজন এদের বক্তব্যে প্রভাবিত হবে। ফলে জাতীয় নির্বাচনে, আগামী লোকসভা নির্বাচনে 2029 সালে হওয়ার কথা, এই নির্বাচনে এর একটা প্রভাব অবশ্যই পড়বে। গত নির্বাচনেই কিন্তু নরেন্দ্র মোদীর বিজেপি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারেনি। যেহেতু পারেনি, সামনের নির্বাচনে আরও বড় রকমের সংকটে পড়বে। এই আন্দোলন তাতে বড় রকমের প্রভাব ফেলবে বলে আমি ব্যক্তিগতভাবে মনে করছি। এবং এই আন্দোলনের যে সমস্ত সাইড এফেক্ট, সেই সাইড ইফেক্ট হিসেবে বিরোধী দলের কর্মকাণ্ড জোরদার হবে। মোদী সরকারের বিরুদ্ধে অনেক কথা বলতে পারবে যে একজন দুর্নীতিবাজ মন্ত্রীকে তার মন্ত্রিসভায় ঠাঁই দিয়ে অনেক অনেক রক্ত ঝরিয়েছিল আন্দোলনকারীদের, এই সমস্ত কথাগুলো বিরোধী দল বলতে পারবে। অতএব সামনে নির্বাচন নরেন্দ্র মোদী এবং বিজেপির জন্য অবশ্যই অবশ্যই অনেক বড় কঠিন এবং চ্যালেঞ্জিং হয়ে যাবে, তাতে কোনো সন্দেহ নেই। সুপ্রিয় দর্শক, এবার আমরা একটু চীন প্রসঙ্গে কথা বলি। চীন এক ধরনের বিপদে পড়েছে। বিপদটা কি? যদিও ব্যাপারটা মধ্যপ্রাচ্যের, কিন্তু আমরা এশিয়া অঙ্গনে এইটা নিয়ে আলোচনা করতে চাই, এই কারণে যে এশিয়ার অর্থনীতির সবচেয়ে বড় শক্তি হচ্ছে, বা বিশ্বের সবচেয়ে 1 নম্বর বা 2 নম্বর বড় শক্তি হচ্ছে চীন অর্থনীতির। সেই বড় অর্থনীতি যখন জ্বালানি সংকটে পড়ে, তখন আলোচনা না করে পারা যায় না। আমরা মধ্যপ্রাচ্যের অ্যাঙ্গেল থেকে আলোচনা না করলেও আমরা এশিয়ার অ্যাঙ্গেল থেকে সে আলোচনাটা করতে চাই। আপনারা সবাই জানেন, আমরা সবাই জানি, হরমুজ প্রণালী এবং বাব আল মানদেব প্রণালীতে এই যে সংকট তৈরি হয়েছে, হরমুজ প্রণালী ইরান আটকে দিয়েছে এবং বাব আল মানদেব প্রণালী আটকে দিয়েছে আপনার ইয়েমেনের হুতিরা। শুধু আটকেই দেয়নি, ইয়েমেনের হুতিদের সাথে রীতিমতো সৌদি আরবের এখন যুদ্ধ চলছে। অতএব বাব আল মানদেব প্রণালী কিন্তু আরও বেশি আটকে দেবে হুতি, এটা স্বাভাবিক। সেক্ষেত্রে এখন চীনকে 25,000-26,000 কিলোমিটার পথ ঘুরে, প্রায় 48 দিন 50 দিনের পথ ঘুরে তেল নিতে হবে। যে তেল নিতে পারতো 10 থেকে 12 দিন 15 দিনের ভেতরে, সেই তেল এখন নিতে হবে আপনার 48-50 দিন 52 দিন ঘুরে। এটা কি সম্ভব? এবং তার খরচ, জীবনের নিরাপত্তা, আরও অনেক কিছু সংকটে পড়বে। চীনের এই যে অর্থনীতি, এ তো ভয়ঙ্কর সংকটের ভিতরে পড়েছে। সংকট কেন? চীন প্রতিদিন মধ্যপ্রাচ্যের সৌদি আরব, ইরাক, ইরান, কুয়েত, কাতার, আরব আমিরাত এবং ওমান, এই 7টা দেশ থেকে প্রতিদিন প্রায় 60 থেকে 63 লাখ ব্যারেল তেল নেয়। কাতারের কাছ থেকে প্রচুর পরিমাণে এলএনজি নেয়। এইগুলোর মূল্য প্রায় প্রতিদিন 60 থেকে 63 কোটি ডলার। বছরে এই সমুদ্র পথে, অর্থাৎ হরমুজ এবং বাব আল মানদেব প্রণালী দিয়ে বছরে চীন তেল আমদানি করে অন্তত 225 থেকে 231 বিলিয়ন ডলারের তেল আমদানি করে। আপনারা ভাবতে পারেন, চীনের তেল লাগে প্রতিদিন 1 কোটি ব্যারেলের কিছু বেশি। তার 63 লাখ বা 60 বা 63 লাখ ব্যারেল তেল শুধু এই মধ্যপ্রাচ্য থেকে নেয়। তার মানে টোটাল জ্বালানির অর্ধেকের বেশি এই মধ্যপ্রাচ্য থেকে। সেক্ষেত্রে, এবং কাতার থেকে এলএনজি নেয়, সেটা তো আছেই, বা আরও কোনো দেশ থেকে নিতে পারে। তাহলে আপনারা চিন্তা করেন যে কতটা বিপদে পড়েছে চীন। এই বিপদে পড়ার কারণে এখন চীনকে নানামুখী সংকট মোকাবেলা করতে হচ্ছে এবং এখন অন্য কথাও ভাবতে হচ্ছে। সেই কথাটা হচ্ছে এই, ইরান এবং আমেরিকার মধ্যে নতুন করে আলোচনার পরিবেশ তৈরি করে দেওয়া যায় কিনা। এই জন্য পাকিস্তান চীনের দ্বারস্থ হয়েছে যে বস, আপনারা কূটনৈতিক উদ্যোগ নিয়ে একটু ব্যবস্থা করে দেন। চীন বিশ্ব অর্থনীতির ক্ষেত্রে অনেক প্রভাবশালী দেশ এবং চীনের অর্থনীতি বেঁচে থাকলে আমেরিকা এবং পাশ্চাত্যের অর্থনীতি বেঁচে থাকে। চীন প্রোডাকশন দেবে পাশ্চাত্যের দেশগুলোতে, সেগুলো যাবে, সেগুলো তারা ভোক্তা হিসেবে গ্রহণ করবে।
আবার একইভাবে পাশ্চাত্যের অর্থনীতি যদি স্ট্রং না থাকে, চীন বেচবে কার কাছে তখন? তার মানে একে অপরের অর্থনীতি কিন্তু একদম অঙ্গাঙ্গিভাবে জড়িত। এই জড়িত থাকার কারণে চীন যদি আমেরিকাকে বলে যে হরমুজ প্রণালী এবং বাব আল মানদেব প্রণালী নিয়ে একটা উদ্যোগ নাও, ব্যবস্থা নাও, এখানে সংকট সমাধান করো, তা নাহলে তোমার অর্থনীতি আমার অর্থনীতি সবই ডুববে, তখন হয়তো আমেরিকা এই কথা শুনতে বাধ্য হবে। তার মানে আলটিমেটলি এখানে মধ্যপ্রাচ্যের একটা পরিবেশ অন্যরকম হয়ে যেতে পারে। তো এখন চীন, আমরা সেপারেট করে যদি চীনের অংশে আসি, তাহলে চীন এখানে সবচেয়ে বড় সংকটে পড়েছে জ্বালানিকে কেন্দ্র করে। আমি গতকালকে দেখিয়েছিলাম যে বাব আল মানদেব প্রণালী থেকে মালাক্কা প্রণালী দিয়ে যদি চীনে যাওয়া হয়, সেখানে মাত্র 12 থেকে 15 দিনের ভিতরে চীন তার তেলের জাহাজ নিজেদের বন্দরে নোঙর করাতে পারে। কিন্তু সেই তেলের জাহাজ যদি বাব আল মানদেব প্রণালী দিয়ে না এসে লোহিত সাগর থেকে সুয়েজ খাল দিয়ে, ভূমধ্য সাগর দিয়ে পশ্চিম এবং দক্ষিণ আফ্রিকার উপকূল ঘুরে ভারত মহাসাগরে এসে এবার যদি সেই মালাক্কা প্রণালীর দিকে যায়, চীনের দিকে যায়, তবে 48 থেকে 50-52 দিন লাগবে। লম্বা টাইম, জীবনের নিরাপত্তা, খাবার দাবার, জ্বালানি, অনেক কিছু বেশি লাগবে। এটা কিভাবে, সিস্টেমেই তো নেই, কিভাবে চলবে? সবচেয়ে বড় আর একটা সংকট, সুয়েজ খাল দিয়ে যে বড় বড় জাহাজ নিয়ে যাবে সেটা নেওয়া কঠিন। সুপার ট্যাঙ্কারগুলো সুয়েজ খাল দিয়ে নেওয়া কিন্তু কঠিন। সেক্ষেত্রে চীন এই বিপদ থেকে মুক্তির জন্য নতুন করে ভাবছে এবং সম্ভবত অল্প সময়ের ভেতরে হয়তো ইতিবাচক একটা খবর আসতে পারে। তো সুপ্রিয় দর্শক, আমরা সেই ইতিবাচক খবরের জন্যই অপেক্ষা করি। দেখা যাক চীন এই সংকট মোকাবেলা করতে কতদূর ডিপ্লোম্যাটিক প্রসেস এগিয়ে নিতে পারে বা আদৌ নেয় কিনা। আমরা সে পর্যন্ত অপেক্ষা করি। আর আজকের আলোচনা এখানেই শেষ করতে চাই। যাবার আগে আপনাদের কাছে প্রশ্ন করি, আপনারা কি ভাবছেন? নরেন্দ্র মোদীর বিরুদ্ধে বা তার সরকারের বিরুদ্ধে যে আন্দোলন হলো, প্রকৃতপক্ষে কে হারলো? নরেন্দ্র মোদী, তার সরকার, নাকি তার যে মডেল ছিল শক্তিশালী নেতা, দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা, উন্নয়ন এবং জাতীয় নিরাপত্তা, অর্থাৎ তার এই ব্র্যান্ড, কোনটা পরাজিত হলো? সুপ্রিয় দর্শক, আপনাদের মতামত জানিয়ে কমেন্টে লিখতে পারেন। আর ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। দর্শক, আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।